হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলি। আশা করি তোমার সবাই ভালো আছো। আজকে দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের প্রবলেম সেট অনের বাকি কয়েকটি অঙ্ক করিয়ে দেব। এর আগের ভিডিওতে প্রবলেম সেট অনের প্রথম 5টা অঙ্ক করিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা ইউটিউবে গিয়ে টাইপ করো লার্ন ফিজিক্স স্লোলি ইলেকট্রোম্যাগনেটিজম প্রবলেম সেট 1, তারা ওই বাকি 5টা অঙ্ক পেয়ে যাবে। তাহলে আজকে 6 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা অলরেডি করেছো তারা অবশ্যই ভিডিওটি দেখে একটা লাইক করবে এবং কমেন্ট করবে, এবং কমেন্টে গিয়ে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। তো শুরু করছি আজকে 6 নম্বর অঙ্ক। ওকে, ছয় নম্বর অঙ্কটা কী বলছে, আমি কোশ্চেনটা পড়ছি না তোমাদের, আমি কোশ্চেনটা ব্যাখ্যা করে দিচ্ছি। কোশ্চেনটা তোমাদের কি বলেছে যে একটি টরয়েডের ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 মিটার, ঠিক আছে, এবং টরয়েডে পাক সংখ্যা আছে কত হাজার, এবং টরয়েডের মধ্য দিয়ে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে কোশ্চেন বলেছে কি যে টরয়েডের অক্ষের ওপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে আমরা জানি যে টরয়েডের অক্ষের ওপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ফর্মুলা হচ্ছে B = μ0 n × I। ওকে, যেখানে স্মল n = ক্যাপিটাল N/L, অর্থাৎ একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এবার এখান থেকে আমরা তাহলে B = নির্ণয় করলাম μ0 n বাই, এখানে সরি এর জায়গায় এখানে L হবে, N/L × I। ওকে, তাহলে এবার এখানে লিখলাম μ0 n ক্যাপিটাল N × I/2π। এখানে 2π কেন লিখলাম সেটা একটু দেখো। টরয়েড কিন্তু দেখতে এরকম হয়, ঠিক আছে, এরকম এর উপরে এভাবে কারেন্ট তার জড়ানো থাকে, টরয়েড এরকম হয়, এর ব্যাসার্ধ থাকে আর এটাকে যদি আমরা এর স্মল এন মানে হচ্ছে কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, তাই তো, স্মল এন সমান হচ্ছে কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা টেনে এরকমভাবে স্ট্রেট করি তাহলে আমরা এরকম একটা লেন্থ পাচ্ছি, অর্থাৎ এটার যে পরিধি মানে সেটাই হচ্ছে কি 2π, যেটা সেটাই হচ্ছে কি এটার যে পরিধি 2π, এটাই হয়ে যাবে কি এর হচ্ছে দৈর্ঘ্য L। বুঝতে পারছো? এটা একটা টরয়েড, এই টরয়েডটাকে আমরা যদি দু হাত দিয়ে টেনে এভাবে ধরি তাহলে এইভাবে একটা স্ট্রেট ওয়্যার বা স্ট্রেট তার পাওয়া যাবে। তাহলে তার যে দৈর্ঘ্য L এটার সঙ্গে কার সঙ্গে সমান হবে, এই টরয়েডের পরিধি যতটা হবে এটাই হচ্ছে কি আমরা দৈর্ঘ্য করবো, কারণ আমরা নির্ণয় করব স্মল n নির্ণয় করব, একক দৈর্ঘ্য পাক সংখ্যা, তা আমার দৈর্ঘ্য লাগবে। তাই দৈর্ঘ্য বের করার জন্য এটাই নিয়ম। এটাকে যদি আমরা স্ট্রেট ওয়্যার করি তাহলে এটার যে দৈর্ঘ্য সেটার পরিধির দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, অর্থাৎ 2π = L। বোঝা গেল? তাহলে এবার এখানে আমরা কী করলাম, তার জন্য μ0 × N × I/2π, L এর জায়গায় আমরা 2π বসিয়ে দিলাম। এবার এখানে সিম্পলি আমরা সব মানগুলো বসিয়ে দেবো। μ0 মানে জানি 4π × 10⁻⁷, N এর মান দেওয়া আছে 1000, আর I এর মান হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, এটা মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার করা হয়েছে, /2π × R এর মান দেওয়া আছে 0.1। এখানে সব কাটাকুটি করলে আসছে 10⁻⁴ টেসলা। ওকে, এবার এখানে আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা এখানে তোমাদের কি বলেছে, একটা সলিনয়েডের চৌম্বক প্রবাহের মান দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 2.5 × 10⁻³ টেসলা। তারপরে হচ্ছে সে সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 মিটার, এবং সলিনয়েডের পাক সংখ্যা দেওয়া আছে কত 500, দিয়ে বলেছে যে ওই সলিনয়েডের মধ্য দিয়ে কত কারেন্ট বা কত তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা জানি সলিনয়েডের ফর্মুলা B = μ0 n স্মল n × I। এবার এখানে আমরা একভাবে লিখে নিয়েছি B = μ0 স্মল n সমান কি ক্যাপিটাল N/L × I। তাহলে এখান থেকে I সমান আমরা লিখতে পাচ্ছি BL/μ0 × N। তাহলে এখানে B এর মান বসিয়ে দিলাম 2.52 × 10⁻³ তারপরে L এর মান বসিয়ে দিলাম 0.5 মিটার, তারপরে হচ্ছে μ0 এর মান 4π × 10⁻⁷, এবং N এর মান পাক সংখ্যা কত 500। তাহলে এখান থেকে আসছে কত 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.5 মিটার দৈর্ঘ্যের 500 যে পাক সংখ্যা দেওয়া ছিল সলিনয়েডে তার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো, একদমই শর্টকাট, কিন্তু ফর্মুলাটা জানা থাকলে করতে পারবে। এখানে বলে দিয়েছি কি যে তোমাদের এর মান, তড়িৎ ক্ষেত্রের মান বলে দিয়েছে 10⁵ ভোল্ট/মিটার, এবং চৌম্বক ক্ষেত্রের মান বলেছে 0.4 টেসলা। ওকে, তাহলে বলেছে এখানে যে এই যুগ্ম চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা আধানকে কত বেগে প্রক্ষেপ করলে সে
আধানটির কোনো বিক্ষেপ হবে না। বুঝতে পারছো? এই যেখানে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, সে এই ই এবং বি দুটো পরস্পর লম্বভাবে থাকতে পারে, যেমন এরকম বি থাকতে পারে, এরকমই থাকতে পারে, বা যদি সমান্তরালে থাকতে পারে অর্থাৎ ই প্যারালাল বি, সেটা বলা নাই। যাই হোক, এই যে যুগ্ম একটা সিস্টেম বা যুগ্ম একটা সংস্থা, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র মিলে যে একটা যুগ্ম সংস্থা যে স্থানে একসঙ্গে ক্রিয়া করছে, 10⁵ হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর 0.4 হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো এই সংস্থায় বা এই সিস্টেমের মধ্যে কোনো একটি আধানকে কত বেগে প্রক্ষেপ করলে, অর্থাৎ এই সংস্থার মধ্যে কোনো একটি আধানকে কত বেগে প্রক্ষেপ করলে ওই আধানটির কোনো মুভমেন্ট হবে না বা আধানটি স্থির থাকবে, অর্থাৎ আধানটির কোনো বিক্ষেপ হবে না। খুব সুন্দর অঙ্কটা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি যে ডিরেক্ট, যখন তোমরা এগুলো পড়েছো নিশ্চয়ই, যখন চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের সমান্তরাল হয়, চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র লম্ব হয়, তখন কীরকম ঘটনা হয়। তাহলে সেখান থেকে একটা ঘটনা যে আমরা জানি E/B = V হলে, এই কন্ডিশনটা হলে, অর্থাৎ ই তড়িৎ যেখানে যে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রকে আমরা যদি প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র দিয়ে ভাগ করি, তাহলে সমান যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে কি V হবে। এবং এই V হলে কী হবে, আধান স্থির থাকবে, কোনো বিক্ষেপ হবে না। এটাই হচ্ছে থিওরি থেকে, যে কোনো স্থানে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মান যদি বেগ V এর মানের সমান হয়, তাহলে সেক্ষেত্রে আধানের কোনো বিক্ষেপ হবে না। তাহলে আমরা তার জন্য কী করলাম, V = 10⁵, ই এর মান, বি এর মান 0.4, তাহলে এখান থেকে আসছে 2.5 × 10⁵ মিটার/সেকেন্ড। অর্থাৎ এই বেগে যদি আমরা এই সংস্থার মধ্যে আধানটাকে প্রক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে আধানে কোনো মুভমেন্ট হবে না বা আধান কোনো বিক্ষেপ হবে না, এক জায়গায় স্থির থাকবে। ঠিক আছে? অর্থাৎ এটাই নিয়ম যে কোনো একটা আধান কোনো একটা স্থানে স্থির থাকবে কোন শর্তে, যদি E/B = V হয়। অর্থাৎ আমরা ইকে বি দিয়ে ভাগ করব, তাহলে আমরা যে V এর মান পাবো, এই বেগ নিয়েই আধানটা সেই স্থানে স্থির থাকবে। বোঝা গেল? এরপর আমরা 9 নম্বর অঙ্কটা করব। ডয়টরন দিয়ে করা আছে, তাই হয়তো অঙ্কটা অনেকে বুঝতে পারছো না, তাই রিকোয়েস্ট করেছে ডয়টরের অঙ্কটা করে দেওয়ার জন্য। তাহলে এখানে তোমাদের চুম্বক ক্ষেত্রে মান দেওয়া আছে 1 Wb/m², এটাকে আমরা টেসলাও লিখতে পারি। তাহলে এখানে ডয়টরনের ভর দেওয়া আছে 3.3 × 10⁻27 কেজি। আধান আমরা জানি এটি ইলেকট্রনের আধানের সমান 1.6 × 10⁻19 কুলম। এবার এখান থেকে বলেছে কি, যে ডয়টরনের পর্যায়কাল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? অর্থাৎ যে পরিভ্রমণ করছে, ঘূর্ণন করছে, সেই ঘূর্ণনকালের পর্যায়কাল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ঘূর্ণনের কম্পাঙ্ক আগে জানি, কম্পাঙ্ক মানে জানি n = QV/2πm। তাহলে পর্যায়কাল T সমান কত হবে, কম্পাঙ্কের উল্টো 1/n সমান 2πm/QV সমান 2π × m এর মান বসিয়ে দিলাম, / Q এর মান × B এর মান। তাহলে এখান থেকে আসছে তোমাদের পর্যায়কাল 1.3 × 10⁻7 সেকেন্ড। অর্থাৎ ডয়টরনটি 1 সেকেন্ডে 1.3 × 10⁻7 পর্যায়কাল সম্পন্ন করবে সেকেন্ডে। অর্থাৎ একবার পূর্ণ বৃত্তাকার পরিভ্রমণ করতে ডয়টরনের 1.3 × 10⁻7 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে? এরপরের অঙ্কটা দেখো। এরপরে আমি 11 নম্বর অঙ্কটা করাবো। 11 নম্বর অঙ্কটাতে কী বলা হয়েছে, যে একটা ইলেকট্রন এবং একটি প্রোটন চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করছে। আমি কোশ্চেনটা বলছি, একটি ইলেকট্রন এবং একটি প্রোটন চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করছে। ঠিক আছে? তাহলে তাদের সঞ্চারপথের ব্যাসার্ধ নির্ণয় করো। অর্থাৎ ইলেকট্রনের সঞ্চারপথের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এবং প্রোটনের সঞ্চারপথের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে কী করে করলাম দেখো। তাহলে আমরা জানি যে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন, যেহেতু এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করছে, সেই অনুযায়ী তাহলে আমরা কী জানি, তাই ইলেকট্রন ও প্রোটন বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। অর্থাৎ এক্ষেত্রে চৌম্বক যে বল, সেই বল কি বেগের সঙ্গে লম্বভাবে কাজ করছে, ভি এবং হচ্ছে ভি এবং বি। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র, কোনো স্থানে চৌম্বক ক্ষেত্র এবং বেগ যদি লম্বভাবে থাকে, তাহলে সেই স্থানে সে কণাটির সঞ্চার পথ হয় কি, বৃত্তাকার। ঠিক আছে? তো এই যে বৃত্তাকার পথে ইলেকট্রন এবং প্রোটন ঘূর্ণন করছে, তাহলে সেক্ষেত্রে তাদের ব্যাসার্ধ কত হবে, অর্থাৎ কত ব্যাসার্ধ নিয়ে ঘুরবে। তাহলে বোঝা গেল যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে কোনো একটা ইলেকট্রন বা কোনো একটা আধান যদি ভি বেগে লম্ব হয়ে প্রবেশ করে, অর্থাৎ সেই স্থানে যদি চৌম্বক ক্ষেত্র এবং বেগের মান লম্ব হয়, তাহলে সেক্ষেত্রে সে আধানের সঞ্চার পথ হবে কি, বৃত্তাকার। তাহলে এখানে বলেছে যে সে বৃত্তাকার পথের ব্যাসার্ধ নির্ণয় করবে, বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। এবার হচ্ছে কি, যে বৃত্তপথে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল লাগে, এটা আমরা জানি ক্লাস 11 থেকে, যে বৃত্তপথে
ঘোরার জন্য অভিকেন্দ্র বল এখানে সরবরাহ করবে কি লরেন্স বল থেকে সংগ্রহ করবে। অর্থাৎ এখানে আমরা জানি কোনো একটা আধান চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিউ আধান যদি ভি বেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তাহলে সেই আধানের উপর লরেন্স বল প্রয়োগ করে, লরেন্স বল প্রয়োগ ক্রিয়া করে, সে লরেন্স বলের মান হয় কত কিউ ভি বি সাইন থিটা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কণাটির বেগ এবং ভি এর মধ্যে কোণ কত 90 ডিগ্রি, তাই আমরা এখানে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আসবে কিউ ভি বি, অর্থাৎ লরেন্স বল কত কিউ ভি, অর্থাৎ কোনো একটি আধানকে বৃত্তাকার পথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল এম স্কোয়ার বাই আর সেটাকে যোগান দেবে কি এই লরেন্স বল। বোঝা গেল? তাহলে আমরা তার জন্য সেই শর্ত অনুসারে লিখে নিলাম কি এম স্কোয়ার বাই আর ইকলস টু কিউ ভি ইন্টু বি। অতএব ভি ভি কেটে গেল, তাহলে আসতে কিউ ভি এম ভি বাই আর ইকলস টু কিউ ভি বা আর ইকলস টু এখান থেকে এম ভি বাই কিউ ভি। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে কি ঘটলো। এবার এখানে আমরা তারপর কি করব, একে একে যে ইলেকট্রনের সঞ্চারপথের ব্যাসার্ধ নির্ণয় করবো। তাহলে আর ইকলস টু এম ই ভি বাই কিউ ইন্টু বি, প্রোটনের সঞ্চারপথের ব্যাসার্ধ আর পি ইকলস টু এম পি ভি বাই কিউ পি ইন্টু বি। তাহলে আমরা এখানে জাস্ট ডিভাইড করবো, আর পিকে আর ই দিয়ে ভাগ করবো। তাহলে এখানে দেখো বিবি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে এমপি বাই এমই ইন্টু কিউ বাই কিউপি ডিভাইড বাই এটা থাকছে। এবার এখানে তোমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে কি যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1840 গুণ। তার জন্য আমরা এখানে এমপির জায়গায় কী লিখলাম, যেহেতু ইলেকট্রনের 1840 গুণ বলেছে তাই 1840 ইন্টু এমই ডিভাইড বাই এমই। এবং প্রোটন এবং ইলেকট্রনের আধান আমরা জানি আধানের মান একই, শুধুমাত্র চিহ্নটা আলাদা, তাই এখানে আধানের মান একই লিখেছি 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে এগুলো কেটে গেল, তাহলে এখান থেকে আসছে কত 1840। বুঝতে পারছো? অর্থাৎ ইলেকট্রন ও প্রোটনের সঞ্চারপথে ব্যাসার্ধ হচ্ছে কত 1840:1। ওকে, এরপর আমরা নেক্সট অঙ্ক করবো 12 নম্বর অঙ্কটা। এখানে কি বলেছে যে একটা প্রোটন এবং একটা আলফা কণা ওদের গতিশক্তি সমান হলে ওদের সঞ্চারপথে ব্যাসার্ধ কত হবে, একই নিয়মে করতে হবে। তাহলে ধরে নিলাম প্রোটনের ভর হচ্ছে এমপি, প্রোটনের বেগ হচ্ছে ভিপি, তাহলে প্রোটনের গতিশক্তি কত কেপি সমান হচ্ছে হাফ এমপি ভিপি স্কোয়ার। একইভাবে সেম এবার আমরা মনে করলাম আলফা কণার ভর হচ্ছে এম আলফা, আলফা কণার বেগ হচ্ছে ভি আলফা, তাহলে গতিশক্তি কে আলফা সমান হাফ এম আলফা ভি স্কোয়ার আলফা। এবার এখানে প্রশ্নতে তোমাদের বলেছে কি কেপি ইকালস টু কে আলফা, অর্থাৎ প্রোটন ও আলফা কণার গতিশক্তি সমান। তাহলে সেই অনুযায়ী আমরা লিখে নিয়েছি, প্রশ্নের সামনে লিখে নিয়েছি কেপি ইকালস টু কে আলফা। তাহলে কেপির মান বসিয়ে দিলাম হাফ এমপি ভি স্কোয়ার, পি ইকালস টু হাফ এম আলফা ভি স্কোয়ার আলফা, হাফ হাফ কেটে গেল। তাহলে এখান থেকে ভিপি বাই ভি আলফা ইকালস টু আসছে এম আলফা বাই এমপি সমান হচ্ছে 2, সমান হচ্ছে 2। কেন হচ্ছে যে একটি আলফা কণার ভর প্রোটনের ভরে 4 গুণ, অর্থাৎ এখানে আমরা কি লিখব এম আলফা, একটি আলফা কণার ভর প্রোটন ভরে 4 গুণ। তাহলে আমরা এখানে এম পরের লাইনে আমি এটা লিখছি 2, এখানে সরাসরি না লিখে এখানে হবে কত একটা আলফা কণার ভর প্রোটনের 4 গুণ। ঠিক আছে, তাহলে আমরা লিখছি 4 এমপি ডিভাইড বাই এমপি। তাহলে এমপি এমপি কেটে গেল, তাহলে মানে এখান থেকে আসছে কত 2, একটা আলফা কণার ভর প্রোটনের 4 গুণ। তাই আমরা লিখলাম এম আলফার জায়গায় 4 ইন্টু এমপি। তাহলে এখান থেকে আমরা প্রোটনের সঞ্চারপথে ব্যাসার্ধ আগের অঙ্কের মতো নির্ণয় করছি এমপি ভিপি বাই কিউপি ইন্টু বি। আলফা কণার সঞ্চারপথে ব্যাসার্ধ আর আলফা ইকুয়ালস টু এম আলফা বাই আর কিউ আলফা ইন্টু ভি আলফা বাই বি। তাহলে এখান থেকে আমরা আরপিকে আর আলফা দিয়ে ভাগ করছি, আর আলফা বাই আরপি সমান এখান থেকে কাটাকাটি করে আসছে দেখো এম আলফা বাই এমপি ইন্টু ভি আলফা বাই ভিপি ইন্টু কিউপি বাই কিউ আলফা। তাহলে একইভাবে এখানে আমরা আলফা কণার ভর লিখলাম কি প্রোটনের 4 গুণ, তাহলে 4 ইন্টু এমপি বাই এমপি ইন্টু ভি আলফা বাই ভিপি যেটা আমরা বের করেছি। ওখানে অ্যাকচুয়ালি আমরা ভিপি বাই ভি আলফা সমান 2 বের করেছি, তাহলে এখানে ভি আলফা বাই ভিপি কত হয়ে যাবে হাফ হয়ে যাবে ইন্টু কিউপি বাই কিউ আলফা। এখানে দেখো যে একটি প্রোটন কণার আধান একটা আলফা কণার আধান প্রোটনের 2 গুণ, তাহলে কিউপি বাই একটি আলফা কণার আধান প্রোটন কণার 2 গুণ, তাহলে 2 ইন্টু কিউপি, কিউপি কেটে গেল, এমপি এমপি কেটে গেলো, সেখান থেকে আসছে 1, অর্থাৎ আর আলফা ইকুয়ালস টু আরপি, অর্থাৎ প্রোটন কণা এবং আলফা কণার তাদের সঞ্চারপথে ব্যাসার্ধের মান সমান। ঠিক আছে, তাহলে তোমাদের এই পর্বে অর্থাৎ সেকেন্ড পার্টে তোমাদের এই পর্যন্ত অঙ্ক করা হলো। থার্ড পার্টে আবার আমরা 13 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো। কোনো টেনশনের কারণে ছোটো ছোটো প্রত্যেকটা অঙ্ক প্রায় করে দেওয়ার চেষ্টা করবো। হয়তো ভিডিও মানে এগুলো অল্প অল্প হবে, কারণ অনেক বড় ভিডিও তোমরা দেখতে তোমাদের সমস্যা হয়, ডাউনলোড করতে সমস্যা হয়।
তো সবাইকে ধন্যবাদ, এবং আর একবার বলছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি।